অন্বেষা এক অত্যন্ত মডার্ন, ফ্যাশনেবল এবং স্টাইলিশ অহংকারী মেয়ে ছিল। সে তার বাবা অমিতেশ বাবু এবং মা সুচরিতা দেবীর সঙ্গে শহরের এক উন্নত জনবহুল এলাকায় বাস করে। অন্বেষা সাউথ কলকাতার এক নামী কলেজে পড়াশোনা করে। একদিন দুপুরবেলা সে তার বাবা মায়ের সঙ্গে সোফায় বসে থাকে। তার পরনে ছিল রিপড জিন্স, ওভারসাইজ টি শার্ট, চোখের সানগ্লাস মাথার উপর তোলা। এমন সময় হঠাৎ সদর দরজায় কড়া নাড়ার শব্দ হয়। বলি, ও অন্বেষা, দেখ তো কে এলো। তোর জেঠিমারা বোধহয় চলে এসেছে। এই গরমে মেদিনীপুর থেকে জার্নি করে আসছে। তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোল। এই শুনে অন্বেষা গিয়ে দরজা খোলে। দরজায় দাঁড়িয়ে থাকে গ্রাম থেকে আসা অন্বেষার জ্যাঠামশাই সোমনাথ বাবু, জেঠিমা বাসন্তী দেবী এবং তাদের ১৯ বছরের মেয়ে তুলি। তুলির পরনে থাকে সুতির একটা সাধারণ হালকা নীল রঙের শাড়ি। আঁচলটা সুন্দর করে পিন করা, হাতে দুটো কাচের চুড়ি, চুলটা পরিপাটি করে বেনি করা। উফ, ট্যাক্সিওয়ালার সঙ্গে যা ঝগড়া হলো না শিয়ালদা স্টেশনে। ২০০ টাকার ভাড়া ৫০০ চাইছে। তা অন্বেষা, কেমন আছো? আমাদের চিনতে পারছো তো? হ্যাঁ জেঠিমা, চিনতে পারছি। এসো, ভেতরে এসো। অন্বেষা দিদি, কেমন আছো? ভালো আছো তো? এই শুনে অন্বেষা তুলির দিকে এক পলক তাকায়। সে তুলির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নেয়। সেই একই গণ্ডগ্রামের ছাঁচ, শাড়ির পাড়, সাধারণ স্যান্ডেল, চোখে মুখে কোনো মেকআপ নেই। যা দেখে অন্বেষা মুখ বেঁকিয়ে বলে, হ্যাঁ তুলি, ভালো। কিন্তু তুমি এই ভর দুপুরে শাড়ি পরে এত দূর জার্নি করলে? হাওড়া শিয়ালদার ভিড়ে শাড়ি সামলালে কিভাবে? আই মিন, এ ডেনিম অর কুর্তি উড হ্যাভ বিন সো মাচ মোর কমফোর্টেবল, রাইট? না মানে দিদি, বাসে ট্রেনে ভিড় তো হবেই। তবে সুতির শাড়িটা বেশ পাতলা, বাতাস খেলে। অভ্যাস হয়ে গেছে তো, তাই অসুবিধা হয় না। ওকে আবার জিন্স পরতে বলিস না অন্বেষা। গ্রামের মেয়ে শাড়িতেই মানায়। তোর মতো ও তো আর বুক খোলা জামা কাপড় পরতে পারবি না। এমন কথা শুনে অন্বেষার মা সুচরিতা দেবী ভীষণই চটে যায়। তাই সে শক্ত গলায় বলে ওঠে, দিদি, ওটা বুক খোলা জামা নয়, ওটাকে ওভার সাইজ টি শার্ট বলে। আজকাল কলকাতার সব কলেজের মেয়েরাই এটা পরে। ফ্যাশন তো যুগের সাথে পাল্টায়, তাই না? তোমরা গ্রামের মানুষটা আর ফ্যাশন সম্পর্কে কি বুঝবে? এমন কথা শুনে বাসন্তী দেবী একেবারে চুপ করে যায়। দেখতে দেখতে বিকেল হয়ে আসে। বিকেলবেলা সবাই যখন টেবিলে চা খেতে বসে, তখন অন্বেষা তুলির দিকে একটা ম্যাগাজিন এগিয়ে দিয়ে বলে, তুলি শোন, তুই তো এখানে ১ মাস থাকবি। সামনেই তো আমার কাজিনের এঙ্গেজমেন্ট আছে। এই যে দেখ, এগুলো হলো লেটেস্ট ট্রেন্ড, ইন্দো ওয়েস্টার্ন ফিউশন। তুই কি এখনো ওই সাবেকি ব্লাউজ আর লাল সাদা শাড়িতেই আটকে থাকবি? তুলি ম্যাগাজিনের পাতার দিকে ভালো করে তাকিয়ে দেখার পর বলে, দিদি, শাড়িটা সাবেকি হতে পারে, কিন্তু ওটার একটা নিজস্ব সৌন্দর্য আছে। এই যে মেয়েটা ছবিতে ডেনিম জ্যাকেটের নিচে শাড়ি পরেছে, সত্যি বলতে মনে হচ্ছে যেন শাড়িটাকে জোর করে অন্য কিছু বানানোর চেষ্টা করা হচ্ছে। দ্যাট ইজ কল্ড স্মার্টনেস তুলি। ফ্যাশন মানেই তো পরীক্ষা নিরীক্ষা, নিজের স্বাচ্ছন্দ্য আর আধুনিকতা দুটোকে মেলানো। গ্রামের মেয়েদের এটাই সমস্যা। তোরা ট্র্যাডিশনের নামে নিজেদের একটা গণ্ডির মধ্যে আটকে রাখিস। ফ্যাশন মানে শুধু গা ঢেকে রাখা নয়, ফ্যাশন মানে সেলফ এক্সপ্রেশন। পরের দিন অন্বেষা এবং তুলি তাদের মায়েদের সঙ্গে নিয়ে দক্ষিণ কলকাতার এক বড় শপিং মলে শপিং করতে যায়। অত বড় শপিং মল দেখে তুলি এবং তার মা দুজনেই খুবই অবাক হয়, কারণ আগে তারা কখনো শহরের শপিং মলে শপিং করতে যায়নি। ঝকঝকে কাচের দোকান, এসির ঠান্ডা হাওয়া আর ভিআইপি ট্রায়াল রুম, সব দিকেই তারা অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই অন্বেষা তুলিকে টেনে নিয়ে যায় একটা নামি ওয়েস্টার্ন ওয়্যার দোকানে। অন্বেষা একটা স্লিভলেস গাউন তুলির হাতে ধরিয়ে দিয়ে বলে, তুলি, ট্রাই দিস অন। এই বটল গ্রিন কালারটা তোর গায়ের রঙে দারুণ খুলবে। তুলি গাউনটার দিকে ভালো করে তাকিয়ে বেশ সংকুচিত বোধ করে বলে, না না দিদি, এটা বেশ পেছনে অনেকটা খোলা আর গলাটাও বড্ড ডিপ। আমি এটা পরতে পারবো না, একদম আনকমফোর্টেবল লাগবে। আরে পরলেই কমফোর্টেবল হয়ে যাবে। ফ্যাশনে একটু এক্সপেরিমেন্ট করতে হয়, বুঝলি?
তুই কি সারা জীবন ওই জড়সড় শাড়ি মার্কা লুকেই থাকবি? একটু তো বোল্ড হওয়ার চেষ্টা কর। তুলি অনন্যার কথা শুনতে রাজি হয় না। সে সাবধানে গাউনটা তখনই ফেরত দিয়ে দেয়। বোল্ড হওয়া মানেই কি পিঠ খোলা জামা পরা দিদি? ফ্যাশন যদি কমফোর্ট না দেয় তবে তা আমার কাছে ফ্যাশন নয়, সেটা লোক দেখানো মুখোশ। আমি যা নই সেটা আমি সাজতে যাব কেন? ঠিক বলেছিস তুলি। অন্বেষা, তুই তোর মতো পর, ওকে কেন জোর করছিস? ছোট পোশাক পরলেই কি মেয়েদের ফ্যাশনেবল বলা যায়? নাকি ওসব পরে ছোট পোশাকের বড় বড় ডিগ্রি দেখানো যায়? দিদি, মুখ সামলে কথা বলুন। আমার মেয়ে ছোট পোশাক পরে মানে এই নয় যে অসভ্য। ও প্রেসিডেন্সিতে পড়াশোনা করে, শহরের কালচার জানি। তোমরা গ্রামে থাকো বলে কি চিন্তা ভাবনাও তোমাদের এত সংকীর্ণ হতে হবে? ফ্যাশন মানে স্বাধীনতা। তোমাদের গ্রামের মহিলাদের জীবনে কোনো স্বাধীনতা নেই। সেই জন্যই তো তোমরা এই সমস্ত খোলামেলা ফ্যাশনেবল জামা কাপড় পরতে পারো না। সত্যি কথাটা বলতে তোমাদের লজ্জা করে বলো? তাদের চিৎকার চেঁচেমেচি শুনে শপিং মলের ট্রায়াল রুমের সামনে তখন বেশ কয়েকজন লোক জড়ো হয়। এমন সময় অন্বেষা এবং তুলি দুজনেই বেশ অস্বস্তিতে পড়ে যায়। থাক মা, জেঠিমাকে কিছু বলে লাভ নেই। ওনারা গ্রামের ওই কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা থেকে বেরোতে পারবে না। চলো বাড়ি চলো, ওনাদের সঙ্গে করে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে। এই বলে তারা কোনো রকম জামা কাপড় না কিনেই বাড়িতে চলে যায়। পরের দিন অন্বেষা এবং তার মা দুজনেই একা একা শপিং করতে চলে যায়। সপ্তাহখানেক পর শহরের এক নামী ক্লাবে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গিয়ে আলোয় আলোকময় পুরো ব্যাংকুয়েট হল দেখে তুলি এবং তার মা দুজনেই খুবই অবাক হয়। অন্বেষা একটা ব্যাকলেস সিকুইন বডিকন ড্রেস, সাথে হাই হিল এবং ডার্ক লিপস্টিক পরে পার্টিতে উপস্থিত হয়। আর তুলি পরে তার নিজের পছন্দ করা এক ঐতিহ্যবাহী মেদিনীপুরের হ্যান্ডলুম তসর শাড়ি, গলায় একটা সিটি গোল্ডের নেকলেস আর চুলে কাঁচা বেলফুলের গাজরা। ইস, তুই তো একেবারে সংসেজে চলে এসেছিস। তোকে দেখে একেবারে কার্টুন বলে মনে হচ্ছে। এরকম বয়সে মা কাকিমাদের মতো শাড়ি পরেছিস, আবার গলায় সিটি গোল্ডের নেকলেস। ছি, তোকে দেখে আমার ভীষণই লজ্জা পাচ্ছে। তুই প্লিজ আমার সঙ্গে কোনো কথা বলিস না। যা একটা পাশে গিয়ে দাঁড়িয়ে পড়। এমন কথা শুনে তুলির খুব খারাপ লাগে, তাই তুলি চুপচাপ মন খারাপ করে একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে পার্টির মাঝখানে অন্বেষা শহরের বন্ধুরা গোল হয়ে দাঁড়িয়ে আড্ডা দেয়, আর তুলি একটা কোনায় দাঁড়িয়ে জুস খায়। এমন সময় তুলিকে দেখে অন্বেষার এক বন্ধু রিক বলে, হেই অন্বেষা, হু ইজ দ্যাট গার্ল? বেশ একটা সাবেকি ভাব রয়েছে তো। তাদের গ্রামের আত্মীয় বুঝি? না না, ও আমার কোনো আত্মীয় নয়। ও তো আমাদের বাড়ির কাজের মাসির মেয়ে। আমাদের বাড়িতে কাজ করে, তাই ওকে এঙ্গেজমেন্টে নিমন্ত্রণ করা হয়েছে। আমার পুরানো কিছু মডার্ন ড্রেস ওকে পরতে দিয়েছিলাম, কিন্তু ও শাড়ি ছাড়া কিছুই পরবে না। ছাড়, বাদ দে, গাইয়া মেয়ে একটা, ফ্যাশনলেস। ওয়েল, বেশ এথনিক লাগছে, কিন্তু হাইফাই পার্টিতে ট্র্যাডিশনাল হ্যান্ডলুম শাড়ি একটু বেশি আউট অফ প্লেস না? কিন্তু হঠাৎই ব্যাংকুয়েট হলের মাঝখানে এক অস্বাভাবিক ঘটনা ঘটে। অন্বেষার হিল জুতা কাচের গ্লাসে জল পড়ে পিছল হয়ে থাকা মেঝেতে আটকে যায়, আর সে ব্যালেন্স সামলাতে না পেরে ধপাস করে পড়ে যায়। এতে করে তার গায়ের ব্যাকলেস ড্রেসটার সাইড জিপারটা হুট করে ফেটে যায়। অন্বেষা সেটা বুঝতে পেরে হুট করে মাটিতে বসে পড়ে। প্রচণ্ড লজ্জায় সে লাল হয়ে ওঠে। তার জামার জিপার সম্পূর্ণ খুলে যাওয়ায় সে চাইলেও উঠে দাঁড়াতে পারে না। কি হলো অন্বেষা, তুই এরকম সবার মাঝখানে হঠাৎ করে বসে পড়লি কেন? অন্বেষা তার মায়ের কানে ফিসফিস করে বলে, মা, আমার ড্রেসটার সাইডে যে চেনটা ছিল, ওই চেনটা ছিঁড়ে গেছে। আমি উঠে দাঁড়ালেই সবাই দেখতে পেয়ে যাবে। আমি কিছুতেই উঠতে পারবো না। তুমি প্লিজ হেল্প করো মা, তুমি কিছু একটা করো। তোমার কাছে কোনো ওড়না কিংবা কোনো কাপড়ের টুকরো থাকলে তুমি নিয়ে এসো। এমন কথা শুনে সুচরিতা দেবী বড্ড বিপদে পড়ে, কারণ সেদিন মেয়ের কথা শুনে সুচরিতা দেবীও পার্টিতে মডার্ন একটা গাউন পরে যায়, তাই তার কাছে কোনো রকম ওড়না কিংবা অন্য কোনো কাপড় থাকে না। এমন সময় ব্যাপারটা বুঝতে পেরে আশেপাশে শহরের আধুনিক জামা কাপড় পরা ছেলে মেয়েরা ফিসফিস করতে শুরু করে। কেউ কেউ ফোন বার করে ভিডিও করতেও শুরু করে দেয়।
সে এক মুহূর্ত দ্বিধা না করেই নিজের গায়ে থাকা দামি সুতির শাড়িটার বড় আঁচলের বেশ খানিকটা অংশ ছিঁড়ে অন্বেষার পিঠ এবং শরীর ঢেকে দেয়। সে নিজের শাড়ি দিয়ে অন্বেষাকে ঢাকার পর তাকে শক্ত হাতে দাঁড় করায়। ফোনগুলো পকেটে রাখুন সবাই। কারোর বিপদ দেখলে ছবি তোলাটা শহরের ফ্যাশন হতে পারে, কিন্তু সাহায্য করাটা মানুষের ধর্ম। চারপাশ একদম চুপ হয়ে যায়। তুলি সাবধানে অন্বেষাকে ধরে লেডিস ওয়াশরুমে নিয়ে যায়। বাসন্তী দেবী এবং সুচরিতা দেবীও পেছনে পেছনে যায়। এমন সময় লেডিস ওয়াশরুমের আয়নার সামনে বসে অন্বেষা চোখে জল ফেলতে থাকে। দিদি, তুমি আর কেঁদো না প্লিজ। আমার ব্যাগে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি আছে। আসলে শাড়িটা আমি গ্রাম থেকে তোমার জন্যই নিয়ে এসেছিলাম, তোমাকে উপহার দেব বলে। কিন্তু শহরে এসে তোমার ফ্যাশন দেখার পর শাড়িটা তোমাকে দেওয়ার সাহস পাইনি। তুমি যদি চাও তাহলে এখন কিন্তু শাড়িটা পরতে পারো। এই বলে তুলি নিজের ব্যাগ থেকে একটা শাড়ি বার করে। আই এম সো সরি তুলি, আমি তোকে কত ছোট করেছি, তোর পোশাককে গেও বলেছি, কিন্তু আজকে আমার সেই ফ্যাশনেবল বন্ধুরা হেসে ভিডিও করছিল আর তুই তোর শাড়ি ছিঁড়ে আমাকে ঢেকে দিলি। দিদি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি অন্বেষার মা হয়ে ওকে শুধু ফ্যাশনের মার্জিন শিখিয়েছিলাম, কিন্তু সংস্কৃতির গভীরতা শেখাতে পারিনি। তুমি তুলিকে যে শিক্ষা দিয়েছ তা আমার এই শহরের কোটি টাকার ড্রেসের চেয়েও অনেক অনেক বড়। শাড়িটা পরার পর অন্বেষা যখন নিজেকে আয়নায় দেখে তখন সে নিজেকে চিনতেই পারে না, কারণ তাকে দেখে একেবারে অপ্সরার মতো সুন্দরী মনে হয়। এবার আর সেই শাড়ি পরে অন্বেষা মোটেই ইতস্তত বোধ করে না। অন্বেষা চোখে মুখে অত্যন্ত কনফিডেন্স নিয়ে আবার পার্টিতে উপস্থিত হয়। প্রথমবার অন্বেষাকে শাড়িতে দেখে সবাই তার খুব প্রশংসা করে। দিশা তার বাবার সঙ্গে এক প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বাস করত। ছোটবেলা থেকেই দিশা পড়াশোনায় খুব ভালো ছিল। তার বাবা রামমোহন বাবু একজন ভাগ চাষী ছিলেন। তিনি খুব কষ্ট করে তার মেয়েকে পড়াশোনা করাতেন। দিশার খুব ইচ্ছা ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার, কিন্তু তাদের গ্রামে ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয় না থাকায় তার বাবা তাকে শহরে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেয়। দিশার কাছে শহরটি ছিল একেবারে অচেনা এক নতুন জায়গা। শহরে পৌঁছে দিশা সস্তার কম দামি একটি হোস্টেল খুঁজে বের করে। এই যে, এটা তোমার রুম নাম্বার 402। তুমি তো গ্রামের মেয়ে, তাই তোমাকে এই রুমটা দেওয়া হলো। এই রুমে তোমার মতো আরো দুজন গ্রামের মেয়ে থাকে। যাও, জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে চলে যাও। দিশাকে মোনা ও ববিতা নামে দুটি মেয়ের সঙ্গে থাকতে দেওয়া হয়। তারা তিনজনই গ্রামের মেয়ে হওয়ায় তাদের মধ্যে খুব তাড়াতাড়ি ভালো বন্ধুত্ব হয়ে যায়। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন দিশা পড়াশোনা করছিল, তখন মোনা ও ববিতা দুজনেই টিকটক ভিডিও করতে ব্যস্ত ছিল। এই, তোরা কি করছিস? একটু টিকটক করা বন্ধ কর না, আমার খুব অসুবিধা হচ্ছে। আমি একটু পড়তে পারছি না তোদের জন্য। পরীক্ষার আর বেশি দিন সময় নেই। দয়া করে তোরা আমাকে পড়তে দে, আর তোরাও পড়তে বস না। এই, বেশি বকিস না তো। তোর তো সব সময় পড়া আর পড়া। পড়ার জগৎ থেকে বাইরে বেরিয়ে আয় কিছু সময়ের জন্য। সব সময় পড়তে ভালো লাগে নাকি? দূর। আরে, তোরা না পড়লে না পড়, আমাকে অন্তত পড়তে দে। তোরা বাইরে গিয়ে টিকটক ভিডিও কর না। কেন? আমরা বাইরে যাব কেন? রুমটা কি তোর একার নাকি? তোর যদি পড়তে এতই অসুবিধা হচ্ছে, এই নে, এক কাজ কর, এই নে তুলো, 2 কানে তুলো ভরে নিয়ে তারপর মন দিয়ে পড়। হ্যাঁ? ঠিক আছে, তোরা এমন বলছিস তো আমি আজকে আমার রুম চেঞ্জ করে নেব। দেখ, আমি তোদের সঙ্গে আর থাকবো না। তোদের সঙ্গে থাকলে আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা না, এখনই যা। তোকে কে বারণ করেছে? আমাদের তো কোনো অসুবিধা নেই, যা, চলে যা। দিশা রেগে গিয়ে বই খাতা নিয়ে বাইরে চলে যায়। 3 বন্ধুর মধ্যে মাঝে মধ্যে এরকম খুঁটিনাটি ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। একদিন, এই জানিস তোরা, আজকেও আমাদের রান্নার মাসি ডাল ভাত আর আলুর তরকারি রান্না করছে। রোজ রোজ আলুর তরকারি খেতে আর ভালো লাগে না। দূর, এত আলু খেলে তো সুগার হয়ে মরে যাব ভাই। যা বলেছিস। আমি যখন বাড়ি থাকতাম একটু আলু খেতাম না, জানিস। এই চল না, আজকে আমরা সবাই মিলে পিৎজা অর্ডার করি। পিৎজা? পিৎজার তো অনেক দাম।
অত টাকা কোথায় পাবো? আমার কাছে বাবা বেশি টাকা নেই। এই দেখ, মাত্র 100 টাকা ব্যাগে পড়ে আছে। এই তো, এই 100 টাকাটা দে, আমি 100 টাকা দিচ্ছি। আর এই দিশা, তুইও 100 টাকা দে, 300 টাকায় পিৎজা হয়ে যাবে। আমার কাছে 100 টাকা নেই রে। আর তাছাড়া আমি পিৎজা খাবো না। আমার ওসব পিৎজা খেতে ভালো লাগে না। তোরা কিনে খা। সামনে পরীক্ষা, পিৎজা খেয়ে যদি পেট খারাপ করে তখন কি হবে? একে তো কোনো কথা বলাই বেকার, সব সময় নাকে কান্না আর নাকে কান্না। এই মোনা, চল তুই আর আমি বরং বাইরে থেকে গিয়ে কিছু খেয়ে আসি। তাহলে এক কাজ করা হোক না, আজকে আমরা ম্যাগি বানিয়ে খাই। চল, আমি বাইরে থেকে ম্যাগির প্যাকেট কিনে আনছি, দাঁড়া। এই আমিও ম্যাগি খাবো তাহলে, আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে। আমার জন্য 1 প্যাকেট নিয়ে আসিস তো। দেখলি তো, যেই সস্তার খাবারের কথা বলা হয়েছে অমনি খাবো খাবো করছে। যাই বলিস না কেন, দিশা তুই কিন্তু অনেক কিপটে। কিপটে না, আমি টাকা পয়সা বুঝে সুঝে খরচ করি। তোদের মতো আমার বাবাও তো বড় লোক না, বুঝেছিস? আমার বাবা অনেক কষ্টে আমাকে পড়াচ্ছে। হ্যাঁ, হয়েছে হয়েছে, ইমোশনাল ড্রামা বন্ধ কর এবার। তারা 3 বন্ধু মিলে ম্যাগি বানিয়ে মজা করে খায়। ডিনার করে মোনা ঘুমিয়ে পড়ে আর দিশা ও ববিতা দুজনে পড়তে বসে পড়ে। এই দিশা, এই প্রশ্নের উত্তরটা আছে তোর কাছে? দেখ না। কি রে, শুনছিস? হ্যাঁ, কোনটা দেখি? হ্যাঁ, আমার খাতায় লেখা আছে, দাঁড়া দিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই, তোরা একটু আস্তে আস্তে পড় না, আমার ঘুমের খুব অসুবিধা হচ্ছে। ঘুমাতে দিবি না নাকি? রাত দিন শুধু ষাঁড়ের মতো চিৎকার করে পড়েই যাচ্ছে। না, আস্তে আস্তে পড়বো না, আমরা আরো জোরে জোরে পড়বো। আমরা তো এখানে পড়তে এসেছি, পড়বো না তো কি করব? হ্যাঁ একদম। মোনা, তুই বরং কানে তুলো গুজে ঘুমিয়ে পড়। এত ঘুম আসে কোথা থেকে ভাই তোর? রাতে এত তাড়াতাড়ি ঘুমাস আর সকালে আবার উঠতে চাস না। বেশি বকিস না তো, আমার মাথা তোদের মতো অত মোটা নয় যে রাত দিন শুধু পড়তে হবে। আমি যেটুকু পড়ি মন দিয়েই পড়ি। এই বলে মোনা আবার ঘুমিয়ে পড়ে। দেখ কিভাবে নাক ডাকছে, দাঁড়া ওর ঘুম বের করছি। এই দিশা, বাথরুম থেকে 1 বালতি জল নিয়ে আয় তো। জল? জল দিয়ে কি করবি? আরে বাবা, তুই যা না, নিয়ে আয়, তারপর দেখাচ্ছি। দিশা ববিতার কথা শুনে 1 বালতি জল নিয়ে আসে। ববিতা বালতি ভর্তি জল ঘুমন্ত মোনার গায়ে ঢেলে দেয়। এই এই কি করছিস তোরা? দূর বাবা, তোদের জ্বালায় আমার জীবনটা শেষ হয়ে গেল। ওট ওট, শিগগিরই ওঠ, উঠে পড়তে বস, না হলে আরো জল ঢেলে দেব। উফ, কি ঠান্ডা জল! না না, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, জামাটা চেঞ্জ করতে দে। জামা চেঞ্জ করে পড়তে বসবো। ভিজা জামা পরে পড়তে বসলে তো ঠান্ডা লেগে যাবে। এই তো, গুড গার্ল। মোনাও তাদের চাপে পড়তে বসে পড়ে। আর যাই হোক না কেন, তাদের 3 জনের মধ্যে ঝগড়া ঝামেলা হলেও কেউ কখনোই কারোর খারাপ চাইতো না। একদিন, এই মোনা, কখন থেকে দাঁড়িয়ে আছি? বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়লি নাকি তুই? বেরো না তাড়াতাড়ি, আমার খুব জোরে পটি পাচ্ছে আর চেপে রাখা যাচ্ছে না রে। এই, আমাকে আগে যেতে দে না প্লিজ, আমার অনেক জোরে হিসু পেয়েছে। আমি যাবো আর আসবো, তোর তো পটি করতে আবার 1 ঘন্টা সময় লাগে। দাঁড়া, আগে মোনাকে বেরোতে দে, তারপর তো যাবি। এই মোনা, বেরো না বাবা, কি করছিস এতক্ষণ? উফ, তোদের জ্বালায় শান্তি নেই, একটু ভালো করে হাঁক দিয়েও দিবি না দেখছি। তোদের চেঁচামেচির আওয়াজে আমার হাগায় আটকে গেল। এই দিশা, যা তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি বেরুস কিন্তু। দিশা বাথরুমে ঢুকে যায়। ববিতা ভেবেছে আমি সত্যি সত্যি হিসু করব। আমি পটি করব বললে আগে আমাকে আসতেই দিত না, এবার কত চেঁচাবি চেঁচা, আমি তো পটি না করে বেরোবই না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও দিশা বাইরে না বেরোলে ববিতা অনেক রেগে যায়। দেখলি তো মোনা, কি ফালতু মেয়ে, হিসু করব বলে ঢুকে হাঁক দিয়ে বসে পড়েছে। খুব শখ তাই না? তুই আজকে বাথরুমেই থাক, এই আমি দরজা লক করে দিলাম। মোনা, খুলবি না তুই, বলে দিলাম। আমি পাশের রুমের বাথরুম থেকে আসছি। এই খোল না প্লিজ, এমন করিস না রে, আমি আর এমন করব না, আমাকে পড়তে হবে, সামনে পরীক্ষা। এই খোল না রে। আচ্ছা, দরজা না খুললে না খোল, আমার বই খাতাগুলো দিয়ে অন্তত আমি বাথরুমে বসে বসে পড়ি। এ কি মেয়ে রে বাবা, পড়া ছাড়া কিছুই বোঝে না। দরজা খুলবো, তার আগে বল যে তুই রুম পরিষ্কার করবি তো? কেন? আমি রুম পরিষ্কার করব কেন? আজকে তো তোর পালা,
কদিন আগেই তো আমি পরিষ্কার করেছি। ঠিক আছে, করতে হবে না, থাক তাহলে, তুই বাথরুমেই ঘুমিয়ে পড়। আচ্ছা আচ্ছা, আমি রুম পরিষ্কার করব, এবার তো খোল। মোনা বাথরুমের দরজা খুলে দেয়। এভাবেই হাসি খুশি সবই চলছিল তাদের। কিন্তু হঠাৎই দিশা ও ববিতা মোনার মধ্যে এক অদ্ভুত ধরনের পরিবর্তন দেখতে পায়। সে আর আগের মতো তাদের সঙ্গে মেশে না, বেশিরভাগ সময় সে হোস্টেলেও থাকে না। এই, তোর কি হয়েছে বলতো? কদিন ধরে দেখছি তোকে খুব অন্যমনস্ক লাগছে। কই কিছু না তো, কি হবে? আমরা পড়ছি, তুইও আমাদের সঙ্গে পড়তে বস। দূর বাবা, তোরা পড়তো, আমার যখন ইচ্ছা আমি তখন পড়বো, সব সময় আমাকে হুকুম করবি না, ওকে? মোনার এরকম ব্যবহারে তারা খুব অবাক হয়। একদিন মোনা লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছিল, তখন ববিতা তাকে দেখে ফেলে। মোনা, তুই কার সঙ্গে কথা বলছিস? আর তুই মোবাইল কোথায় পেলি? আমাদের হোস্টেলে মোবাইল রাখা তো অ্যালাউ নয়। হ্যাঁ জানি, এলাও নেই। আসতে বল, কেউ যেন না জানে, জানলে প্রবলেম হয়ে যাবে। কিন্তু মোনা, তুই এসব কেন করছিস? মোবাইল পেলি কোথা থেকে তুই? আর তুই কার সঙ্গেই বা কথা বলছিস? উফ, তোরা আমার পার্সোনাল লাইফ নিয়ে কেন এত নাক গলাস বলতো? আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি। আমার একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে, আর ও আমাকে ফোনটা গিফট করেছে। ও মাই গড, এবার বুঝলাম। আগে তো পড়াশোনা যাও বা করতিস, এবার আর তাও হবে না, গোল্লাই যাবি শিওর। শোন মোনা, এই সময় কারোর উপর বিশ্বাস করা ঠিক নয়। আগে নিজের ক্যারিয়ারটা তৈরি কর। এই দেখ, আমাকে বেশি জ্ঞান দিবি না তো। আমার যা ইচ্ছা আমি তাই করব, তোদের কাজ তোরা কর না। ডিসগাস্টিং একেবারে। ধীরে ধীরে মোনা অধঃপতনের দিকে এগিয়ে যেতে থাকে। সে দিন রাত সব সময় তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলতো। এমনকি সে কলেজ বাঙ্ক করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যেত। পড়াশোনার সঙ্গে সে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছিল। বেশ কয়েক মাস এভাবেই কেটে যায়। একদিন মোনা খুব কান্নাকাটি করতে থাকে। আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, ও অন্য মেয়েকে পছন্দ করেছে। এবার আমি কি করব? এবার আমার কি হবে? আমি মরে যাব, আমি বিষ খাবো। চুপ কর, একদম চুপ কর। আমরা আগেই তো তোকে কত বুঝিয়েছি, শুনেছিস তুই আমাদের কথা কখনো বল? একটা কথা মনে রাখ, আমাদের বাবা মা আমাদের অনেক ভরসা করে এখানে পাঠিয়েছে। তাদের বিশ্বাস, আশা, ভরসা এভাবে ভেঙে দিস না। এখনো সময় আছে, এসবের মধ্যে থেকে তুই বেরিয়ে আয় আর পড়াশোনা কর। হ্যাঁ মোনা, দিশা একদম ঠিক বলছে। এইসব প্রেম ভালোবাসা ক্ষণিকের জন্য এসে জীবনটাকে তছনছ করে দেয়। কারোর জন্য কখনো জীবনের লক্ষ্যটাকে ভুলে যাস না। এসব এখন বাদ দে আর পড়াশোনা শুরু কর। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস, কিন্তু এতদিনে ওই ছেলেটার জন্য আমি কত সময় নষ্ট করলাম। পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই, আমি কিছু পড়িনি, আমি তো ফেল করব। আমরা থাকতে তুই ফেল করবি ভাবলি কি করে? আমি আর ববিতা তোকে সাহায্য করব, তোকে পড়াবো, দেখবি সব কভার হয়ে যাবে। এভাবেই দিশা ও ববিতার বোঝানোর ফলে মোনা আবারও আগের মতো পড়াশোনায় মন দেয়। 3 বন্ধু মিলে খুব পরিশ্রম করতে থাকে। ফাইনাল পরীক্ষায় তারা অনেক ভালো নম্বর পেয়ে পাশ করে। হোস্টেল জীবন শেষ করে তারা 3 জনে একে অপরকে বিদায় জানিয়ে বাড়িতে ফিরে যায়। তারা এখন একসঙ্গে একই রুমে থাকে না ঠিকই, কিন্তু তাদের মধ্যে এখনো আগের মতোই ভালোবাসাটা থেকেই গেছে। 3 বন্ধুই একে অপরকে খুব মিস করতে থাকে। মাঝে মধ্যে তারা 3 বন্ধু দেখাও করে। হোস্টেল জীবনটা তাদের জীবনের সেরা মুহূর্ত, মধুর স্মৃতি হয়ে থেকে যায়।